আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলির মধ্যে একটি, সেটা হলো ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই সম্পর্কে। যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ো তাদের টপিকটি দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক বলে। এখান থেকে আরো তোমরা দ্বিমেরুকরণ রাজনীতি সম্পর্কে কিন্তু জানতে পারবে। এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ, অভাব অথবা ডিমান্ড থাকলে অবশ্যই কমেন্ট করো, অথবা আমি যদি কোনো ভুল করি তাও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। এবং তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক অলরেডি ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওর পিডিএফটা পেতে গেলে অবশ্যই আমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। সো লেটস স্টার্ট। ঠান্ডা যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর থেকে প্রায় 4.5 দশক ধরে বিশ্ব রাজনীতিতে তথা আন্তর্জাতিক রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ সমস্যা ও ঘটনাবলীর উদ্ভব হয়েছিল তাকেই সাধারণতভাবে ঠান্ডা লড়াই বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তি ঘটে 1945 সালে এবং ঠান্ডা যুদ্ধ শেষ হয় 1991 সালে। এই যে লম্বা একটা গ্যাপ, প্রায় 4.5 দশক, এই 4.5 দশকের মধ্যে দুটো মহাশক্তিধর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। একটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট ও অন্যদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট। এই 4.5 দশকের মধ্যে এই দুটি জোট বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষটা কিরকম ছিল? সংঘর্ষটা ছিল উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধ লাগবে 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 লাগবে, ঠিক আছে, কিন্তু যুদ্ধ হচ্ছে না। যেরকম আমাদের গালওয়ান ঘাঁটিকে নিয়ে চীনের সঙ্গে যুদ্ধ লাগবে লাগবে লাগবে, বাট যুদ্ধ হচ্ছে না। সেখানে একটা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান, অর্থাৎ দুটি দেশের মধ্যে কি হচ্ছে, মতাদর্শগত যুদ্ধ হচ্ছে। তাই ঠান্ডা লড়াইকে অনেকে কি বলছেন, মতাদর্শগত যুদ্ধ। আবার ঠান্ডা লড়াই যেহেতু অস্ত্রশস্ত্রের সঙ্গে যুদ্ধ হয়নি, তাই এখানে শুধু কি হয়েছে, এর মুখ থেকে কিছু কথা বেরিয়েছে, ওর মুখ থেকে কিছু কথা বেরিয়েছে, অর্থাৎ মতাদর্শের লড়াই চলছে। তাই এটাকে অনেকে কি বলেছেন, স্নায়ুর যুদ্ধ। এরপরে আমরা আসবো ঠান্ডা লড়াইয়ের সময়কাল কত। ঠান্ডা লড়াই প্রধানত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল 1945 থেকে শেষ হয় 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, অর্থাৎ প্রায় 4.5 দশক। নেক্সট যে কোশ্চেনটা তোমাদের বারবার জিজ্ঞেস করা হয়, ঠান্ডা লড়াই কথাটির অর্থ কি, মিনিং অফ দ্য কোল্ড ওয়ার। অনেকের মতে ঠান্ডা লড়াই প্রত্যক্ষ যুদ্ধ নয়, তা হলো যুদ্ধের উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আমি আগেই বললাম, উদ্বেগ ও উত্তেজনার পূর্ণ পরিস্থিতি। ভারতের সঙ্গে এক্সাম্পল হিসেবে, ভারতের সঙ্গে চীনের যুদ্ধ লাগবে 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 লাগবে, সবকিছু যুদ্ধের জন্য সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হলো, সবকিছু হলো, বাট যুদ্ধ হলো না। কূটনৈতিকভাবে মতের আদান প্রদানের মাধ্যমে সে জায়গাটাতে একটা শান্তিপূর্ণ পর্যায়ে বিরাজমান, তাকেই আমরা বলবো কি, ঠান্ডা লড়াই। এই সম্পর্কে অনেক তাত্ত্বিক ধারণা আছে, তাত্ত্বিক বলেছেন, যেমন ফ্রিডম্যান বলেছেন ঠান্ডা লড়াই হলো গরম যুদ্ধ, হট ওয়ার। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কেন বলা হয়? কারণ ঠান্ডা লড়াই যখন হয়েছিল তখন কি হয়েছে, যুদ্ধ লাগেনি, শুধু উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেরকম ভারত পাকিস্তানের বর্ডারে সবসময় কি হয়, একটা গরম ভাব বিরাজ করে। পাকিস্তান ওদিক থেকে ফায়ারিং করছে, ভারত তার পাল্টা জবাব দিচ্ছে।
বাট ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে না, ছোটখাটো কিছু ঘটনা ঘটছে, আমাদের দুজন মারা গেলে ওদের তিনজন মারা যাচ্ছে, ওদের চারজন মারা গেলে আমাদের একজন মারা যাচ্ছে, এরকম একটা সবসময় গরম আবহাওয়া বিরাজ করে। তাই ফ্রিডম্যান একে ঠান্ডা লড়াইকে কি বলেছেন? গরম যুদ্ধ। আবার এটাকে তিনি বলেছেন যুদ্ধের একটি নতুন কৌশল। হ্যাঁ, এটা বলা যায় যে এটাকে যুদ্ধের একটি নতুন কৌশল, কারণ এখানে অস্ত্রশস্ত্র আজ পর্যন্ত 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধ অস্ত্রশস্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে। কিন্তু ঠান্ডা লড়াই এমন একটি যুদ্ধ যেখানে কি হয়েছে, শুধু মতাদর্শগত মতের আদান প্রদানের মাধ্যমে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তাই এটাকে একটি নতুন যুদ্ধের কৌশল বলা যায়। আবার বার্নেট এটাকে কি বলেছেন? গরম শান্তি বলেছেন। আমি আগেই এক্সাম্পল হিসেবে বললাম ভারত পাকিস্তান বর্ডারে সবসময় একটা গরম আবহাওয়া বিরাজ করে। গরম আবহাওয়ার সঙ্গে মনে হয় যুদ্ধ লেগে যাবে, এবার লাগছে না। তাদের দুজন মারা গেলে আমাদের একজন, আমাদের কেউ না মারা গেলে তাদের মারা যাচ্ছে। সেখানে একটা গরম শান্তির আবহাওয়া প্রতিষ্ঠিত, অর্থাৎ যুদ্ধ লাগবে না সবাই জানে, কিন্তু বিপক্ষে যে আছে, অর্থাৎ যদি আমরা শত্রু ভাবি, শত্রু যে আছে তাকে ভয় দেখিয়ে রাখা, সেটা কি বার্নেট গরম শান্তি বলেছেন। আবার ঠান্ডা লড়াইকে অনেকে মতাদর্শগত যুদ্ধ বলেছেন। মতাদর্শগত যুদ্ধ কেন? আমি আর বারবারই বলছি, কারণ এখানে অস্ত্রশস্ত্রের মাধ্যমে যুদ্ধ লড়া হয়নি, যুদ্ধ লড়া হয়েছে শুধু মতাদর্শের ভিত্তিতে, তাই এটাকে মতাদর্শগত যুদ্ধ বলা হয়। এই মতবাদের প্রবক্তা আছেন যেরকম জেমস ফিল্যাঙ্ক, ওয়াটার রেমান্ড প্রমুখ। তাহলে তোমরা কোশ্চেন করবে যদি পরীক্ষায় আসে যে ঠান্ডা লড়াইয়ের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা দাও, তো এখানে তো অনেকগুলো সংজ্ঞা দিলাম, তোমরা কোনটা লিখবে? সমস্যা আছে? কোনো সমস্যা নয়, আমি এখানে বলেই দিচ্ছি। ঠান্ডা লড়াই বলতে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত জোটের রাজনৈতিক ও অর্থনৈতিক ও মতাদর্শগত প্রতিযোগিতার যে সুতীব্র অবস্থানকে বোঝালেও তারা তাদের প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রাম না করে যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখে, যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখে, তাকেই আমরা ঠান্ডা লড়াই বলবো। আর একবার দেখে নাও, ঠান্ডা লড়াই বলতে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত জোটের রাজনৈতিক ও অর্থনৈতিক মতাদর্শগত প্রতিযোগিতার এক সুতীব্র অবস্থাকে বোঝালেও তারা তাদের প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রাম অর্থাৎ যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ সোভিয়েত জোট ও পশ্চিমী শক্তিগুলি অর্থাৎ পুঁজিবাদী জোটের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক মতাদর্শগত প্রতিযোগিতা চলছে, কিন্তু তাদেরকে কোনোভাবে যুদ্ধে জড়াচ্ছে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ঠান্ডা লড়াই কথাটির উৎপত্তি কিভাবে হয়। তো ঠান্ডা লড়াই কথাটিকে নিয়ে একটা গভীর মতানৈক্য বর্তমান। সাধারণভাবে মনে করা হয় মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান প্রথম এই কথাটি দ্য ওয়াশিংটন পোস্ট নামক সুবিখ্যাত এক মার্কিন পত্রিকায় তিনি প্রকাশ করেন, এবং 1947 সালে দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন ইউএস ফরেন পলিসি নামক এই প্রবন্ধটিতে এটি সংকলিত গ্রন্থ আকারে প্রকাশ করা হয়। কিন্তু সমস্যা এখানে যে 1947 সালে উইলিয়াম সাফার দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন ফরেন পলিসি নামক প্রবন্ধে প্রখ্যাত মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ প্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেছেন বলে উল্লেখ করেন। সে সালটা কত? 1946 সাল। এখানে অনেকগুলি টাইপিং মিস্টেক হয়ে গেছে, যেরকম এখানে 1947 হবে, এখানে 1947 হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো টপিকে ফিরে যাওয়া যাক। পরবর্তীকালে
1947 সালে 13ই এপ্রিল কলম্বিয়ার প্রদত্ত ভাষণে বারুচ বলেন, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। এই কোডিংটা বারবার পরীক্ষায় দিয়ে থাকে, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি, কে বলেছিলেন? তারপরেও 1946 সালে 5ই মার্চ ওয়েস্টমিনিস্টার কলেজে প্রদত্ত ভাষণে উইনস্টন চার্চিল ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। কিন্তু ঠান্ডা লড়াইয়ের ধারণাটির প্রথম ভাবনা চিন্তা শুরু হয় 1939 খ্রিস্টাব্দ থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে, এবং এটি ব্যাপক আকার ধারণ করে 1947 সালে। এই যে কয়েকটি কথা বললাম, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোনো না কোনো কোশ্চেন প্রতিবারই জিজ্ঞেস করে নেয়। নেক্সট আমরা আসবো ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য কি ছিল। প্রত্যেকটি যুদ্ধের মতো ঠান্ডা লড়াইয়ের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। প্রথমত, ঠান্ডা লড়াই ছিল ধনীতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এই ধনতান্ত্রিক বা ধনীতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট কে কে ছিল? ধনীতান্ত্রিক ছিল আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। নেক্সট, আমেরিকা ও রাশিয়া উভয়ই নিজেদের জোটের সদস্য রাষ্ট্রগুলিকে আর্থিক, সামরিক ও অন্যান্য সহযোগিতার নীতি গ্রহণ করিয়েছিল। 3, ঠান্ডা লড়াই উভয় পক্ষই নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ প্রচারে গুরুত্ব দিয়েছিল। 4, উভয় পক্ষই অস্ত্র তৈরি সহ সার্বিক শক্তি বৃদ্ধিতে যথেষ্ট মনোযোগী দেয়। 5, আমেরিকা ও রাশিয়া উভয় পক্ষই সামরিক শক্তি যথেষ্ট বাড়লেও কোনো পক্ষই কিন্তু যুদ্ধ জড়ায়নি, কেবল যুদ্ধের আবহাওয়া জুগিয়ে গেছে, তাই একে কি বলা হয়? স্নায়ুর যুদ্ধ। বা ঠান্ডা লড়াই উৎপত্তির প্রেক্ষাপট বা ঠান্ডা লড়াই উৎপত্তির কারণ কি? ঠান্ডা যুদ্ধের উৎপত্তির প্রেক্ষাপট প্রধানত এর উৎস খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে, এবং এর পরিপূর্ণ বিকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির পরাজয়ের পর। 1918 সালে 28শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এর আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয় 1919 সালে 28শে জুন, অর্থাৎ ভার্সাই সন্ধির মাধ্যমে। এই ভার্সাই সন্ধি এই 1918 থেকে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলেও এই মধ্যবর্তী ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটে যায় যা কিন্তু ঠান্ডা লড়াইয়ের পটভূমি তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে। সেই ঘটনাটি কি না, 1917 সালে রাশিয়ায় বলশেভিক পার্টির নেতৃত্বে বলশেভিক বিপ্লব সাফল্যমণ্ডিত হয় এবং বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের আবির্ভাব হয়। এবং ওই বছরই মার্কিন যুক্তরাষ্ট্র 1813 সাল থেকে অনুসৃত মনোর নীতি পরিত্যাগ করে এবং বিশ্ব রাজনীতিতে সে যোগদান করে। শুধু যুদ্ধের খাতিরে নিজেদের স্বার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা যুক্তরাষ্ট্র লড়েছিল, এর থেকে আর কিছু বলা যায় না। এই 1917 সালে প্রতিষ্ঠিত সোভিয়েত ইউনিয়নকে পুঁজিবাদী জোটরা তেমন ভাবে পছন্দ করত না, কারণ এটা যেহেতু পুঁজিবাদের বিরোধী এবং সমাজতন্ত্রকে সাপোর্ট করত। এই পুঁজিবাদী রাষ্ট্রগুলি সোভিয়েত ইউনিয়নকে সবসময় বিরোধের চোখে দেখত, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু প্রমাণ হয়, যেটা আমি ধীরে ধীরে বলছি।
এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া কিছু কারণ সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদী বিশেষ করে আমেরিকার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। সেই ঘটনাগুলি কি? সাম্যবাদের বিরোধিতা করে। যখন সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা হয় তখন পুঁজিবাদী দেশগুলি কিন্তু তাকে এতটা পরিমাণে সাপোর্ট করেনি, বরং তাকে কিভাবে ভেঙে ফেলা যায় তার কিন্তু সবসময় কূটনৈতিক মন্ত্রণা করে গেছে। যার প্রথম স্টেপ হিসেবে হিটলারের প্রতি তোষণ নীতি আমরা দেখতে পাই। হিটলারের প্রতি তোষণ নীতি কি? হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করার আগে সে যুগোস্লাভিয়ার উপর নিজেদের অধিকার স্থাপন করে, যেটা সেই সময়কার দুটো বৃহৎ শক্তিধর রাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স বিনা বাধায় মেনে নেয় এবং যুগোস্লাভিয়াকে হিটলারকে দান করে দেয়, যেটা রাশিয়া মেনে নিতে পারেনি, কারণ যুগোস্লাভিয়া আর রাশিয়ার বর্ডার প্রায় কাছাকাছি। এরপর যে কাজটা ব্রিটেন ফ্রান্স করে সেটা কিন্তু রাশিয়া আরও ক্ষেপে যায়, যে গোপনে ব্রিটেন ফ্রান্স জার্মান এবং ইটালি মিউনিক চুক্তি করে। মিউনিক চুক্তি কবে হয়? 1938 খ্রিস্টাব্দে। এটা কোশ্চেন আসে, মিউনিক চুক্তি কবে হয়? এই চুক্তির ফলে তারা স্থির করে যে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়ে তার ছোট ছোট টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কারণ ব্রিটেন ফ্রান্স জানতো যে হিটলারও সাম্যবাদকে পছন্দ করে না, ভেঙে দেওয়া হবে এবং এই ভেঙে দিয়ে তাকে ছোট ছোট টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। পঞ্চম যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় রণাঙ্গন। হিটলার পোল্যান্ড আক্রমণ করার পর সে রাশিয়া আক্রমণ করে এবং এই রাশিয়া আক্রমণ করে প্রথমে রাশিয়ার যে লাল ফৌজ তাকে পুরোপুরি পিছু হাঁটতে বাধ্য করে। আর সোভিয়েত ইউনিয়ন ব্রিটেনের কাছে ডিমান্ড করে তারা যেন দ্বিতীয় রণাঙ্গন খোলে, কিন্তু ব্রিটেন এতে কিছু পরিমাণে কর্ণপাত করেনি। সোভিয়েত ইউনিয়ন যখন পাল্টা আক্রমণ হিটলারের উপর করে এবং হিটলার বাহিনী নস্যাৎ হয়ে যায়, তখনই কিন্তু ব্রিটেন দ্বিতীয় রণাঙ্গন খোলার প্রস্তাব দেয়, যেটা পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের মনে খটকা সৃষ্টি করে দেয়। 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আণবিক বোমা আবিষ্কার ও জাপানের উপর প্রয়োগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর বোমা বিস্ফোরণ ঘটায়, আণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। সেটা সে রাশিয়াকে না জানিয়ে কিন্তু করে। এবং ম্যাপে যদি তোমরা দেখো যে রাশিয়া এবং জাপান প্রায় বর্ডার কাছাকাছি ছিল এবং তখনকার দিনে বিজ্ঞানীরা তো আণবিক বোমা বানিয়ে দিয়েছিলেন, তারা কিন্তু জানতেন না যে এর ধ্বংসলীলা কিরকম। তারা শুধু বলেছিলেন এটা প্রচুর পরিমাণে ধ্বংস করাবে, কিন্তু কতটা করবে তার কোনো ঠিক ছিল না, সেটা রাশিয়ার উপরে গিয়ে পড়তে পারত। নেক্সট যে সমস্যা সেটা হচ্ছে জার্মানির ক্ষতিপূরণ। জার্মানি পরাজিত হয়ে গেলে জার্মানি থেকে যে পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হবে তার অর্ধেকের বেশি কিন্তু সোভিয়েত ইউনিয়ন দাবি করে বসে, যা আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোটগুলির কিন্তু ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। এবং পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে সোভিয়েত ইউনিয়নকে অবজ্ঞা, সে পটসডাম সম্মেলন হোক, জেনেভা সম্মেলন হোক, ভিয়েনা সম্মেলন হোক, যেখানেই হোক, সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী যে প্রস্তাব রাখতেন তা কিন্তু আমেরিকা নাকচ করে দিত, যা সোভিয়েত ইউনিয়নকে কিন্তু পছন্দ হয়নি। নেক্সট, সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী আদর্শের সম্প্রসারণ নীতি। সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে ইউরোপ ও এশিয়ার মধ্যে সমাজতান্ত্রিক আদর্শ কিন্তু প্রসার করতে থাকে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কের মধ্যে পড়ে যায় যে তাদের পুঁজিবাদের কি হবে বা পুঁজিবাদী মডেলের কি হবে। এই পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতাদর্শের লড়াইয়ের ফলে যে পরিস্থিতির উদ্ভব হয় তাই কিন্তু ঠান্ডা লড়াই। নেক্সট, আমেরিকার মার্শাল ও ট্রুম্যান পরিকল্পনা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে অর্থনৈতিক পুনরুজ্জীবনের নামে আমেরিকা প্রত্যেকটা দেশকে দান করতে থাকে, অর্থাৎ সাহায্য করতে থাকে। কিন্তু এই দেশগুলির মধ্যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি একটাও ছিল না, যা কিন্তু ধীরে ধীরে সমাজতান্ত্রিক দেশগুলিকে আরো সোভিয়েতমুখী করে তোলে এবং আমেরিকার যে পুঁজিবাদী দেশগুলি ছিল সেগুলো পুঁজিবাদীর দিকে ঝুঁকতে থাকে। এই দুই মেরুকরণের রাজনীতির ফলে ঠান্ডা লড়াই উদ্ভব হয়েছে বলে অনেকে মনে করে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিকের প্রতি সন্দেহ, কারণ সেই আণবিক বোমা নিয়ে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র স্পুটনিক 1 এর মাধ্যমে অন্তরিক্ষে সফলভাবে অ্যাস্ট্রোনটদের পাঠিয়েছে, এটা আমেরিকা ভালোভাবে সহ্য করতে পারে। এরপর ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ধারণা কি? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ধারণার প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাবেকি অভিমত। সাবেকি অভিমতরা এই কথা বলেন যে ঠান্ডা লড়াইয়ের জন্য শুধুমাত্র কে দায়ী? কমিউনিস্ট আগ্রাসন দায়ী, অর্থাৎ সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নই দায়ী। এরা ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ হিসেবে মার্কিন সরকার ও আন্তর্জাতিক সম্পর্কে মার্কিন পণ্ডিতগণ বলেছেন যে কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন মানুষের একটি সাহসী ও প্রয়োজনীয় জবাব কিন্তু ঠান্ডা লড়াই। এরা সরাসরি কাকে দায়ী করে দিয়েছেন? কমিউনিস্ট আগ্রাসনকে। কিন্তু সংশোধনবাদীরা কি বলেছেন? সংশোধনবাদীরা বলেছেন যে শুধু কমিউনিস্টরা দায়ী নয়, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত বিরোধী মনোভাবও কোনো অংশে কিন্তু কম ধরে নেওয়া যায় না। এবং বিকল্প মতের অভিমত যারা আছেন, যে বিকল্পবাদীরা মনে করেন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও পররাষ্ট্রনীতির আপাত দৃষ্টিতে প্রকৃতি ও ঐতিহাসিক ধরন ঠান্ডা লড়াইয়ের জন্ম দিয়েছিল। এবং ঠান্ডা লড়াইয়ের পেছনে এই দুটি মতাদর্শ দেশের কিন্তু দায়বদ্ধতা ছিল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের বিবর্তন কি? ঠান্ডা লড়াই কিভাবে বিবর্তিত হয়েছে? ঠান্ডা লড়াই শুরু হয়েছিল 1945 সালে এবং শেষ হয় 1991 সালে। এই দীর্ঘ 4.5 দশকের আমরা বিবর্তনের হিস্ট্রি ধীরে ধীরে কয়েকটা পর্যায়ে দেখব। যেরকম প্রথম পর্যায় শুরু হয় 1945 থেকে 1950 সালের মধ্যে। এটি ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্ব এবং এই সময়কালের মধ্যে ঠান্ডা লড়াই পূর্ব ইউরোপে সোভিয়েত রাশিয়া অনুগামী সাম্রাজ্য শিবিরের উদ্ভব ঘটে। এই পর্যায়ে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে 1945 সালে পটসডাম সম্মেলন, যেখানে মলটোভের সোভিয়েত পররাষ্ট্রনীতি মলটোভের প্রস্তাবের নাকচ করে দেওয়া হয়। ট্রুম্যান নীতি ঘোষণা, ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্শাল পরিকল্পনা ঘোষণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মিত্রশক্তিগুলি থেকে কি পরিমাণে অক্ষশক্তি থেকে ক্ষতিপূরণ নেবে তার জন্য পটসডাম সম্মেলন। 1948 খ্রিস্টাব্দে 7 জুন বার্লিন অবরোধ, জার্মানি ভবিষ্যৎ নিয়ে সোভিয়েত ও মিত্রপক্ষের মধ্যে মতপার্থক্য, এবং এদিকে এশিয়াতে চীনকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই, কারণ চীনের মধ্যে সেই সময় গৃহযুদ্ধ চলছিল। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আণবিক বোমার আবিষ্কার এবং আমেরিকা কর্তৃক ন্যাটো গঠন, সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কোমিনফর্ম গঠন, এমন কোমেকন গঠন। ন্যাটো গঠিত হয় 1949-এ, কোমিনফর্ম গঠিত হয় 1947-এ এবং কোমেকন গঠিত হয় 1949-এ। এটা ছিল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ঠান্ডার যুদ্ধ আবার এক নতুন মাত্রা লাভ করে। কি হয় ঠান্ডা যুদ্ধ? দ্বিতীয় পর্যায়ে সময়কালে ঠান্ডা লড়াই ইউরোপ ছাড়িয়ে এশিয়াতে ছড়িয়ে পড়ে এবং এই পর্বে 1953 সালে কোরিয়াকে কেন্দ্র করে একটা ঠান্ডা যুদ্ধের পরিবেশ তৈরি হয়। অর্থাৎ কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধের পরিবেশ তৈরি হয়।
এবং এই পর্বে সম্মিলিত জাতিপুঞ্জ একটা প্রস্তাবনা পাস করে, যেটাকে আমরা বলি এচিসন পরিকল্পনার মাধ্যমে 1950 সালের 3রা নভেম্বর শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব। নেক্সট পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। এই সময়কাল 1953 থেকে 1959 খ্রিস্টাব্দের মধ্যে। এই লড়াইয়ের তৃতীয় পর্যায়ে ঠান্ডা লড়াই ইন্দোচীন এবং পশ্চিম এশিয়ার সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। এই সময়কার উল্লেখযোগ্য ঘটনা হলো 1954 সালে জেনেভা সম্মেলন, ভিয়েতনাম যুদ্ধ এবং আমেরিকার নেতৃত্বে সিয়াটো ওসিয়াস সামরিক জোট গঠন, এবং 1956 সালে সুয়েজ সংকট, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে 1955 সালে ওয়ারস চুক্তি প্রভৃতি ঘটনা। ঠান্ডা লড়াই চতুর্থ পর্যায়। ঠান্ডা লড়াই চতুর্থ পর্যায় খুবই ইন্টারেস্টিং। চতুর্থ পর্যায়ে ঠান্ডা লড়াই আফ্রিকায় প্রবেশ করে এবং আফ্রিকায় কাঙ্কেকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। 1962 সালে কিউবা ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়া আবারও সামনাসামনি চলে আসে, কিন্তু এই পর্যায়ে কিছু সময়ের জন্য হলেও নিজেদের মধ্যে কিন্তু একটা শান্তির পরিবেশ বজায় ছিল। তাকে আমরা কি বলবো? দাঁতাত। দাঁতাত কথার অর্থ হলো উত্তেজনার প্রশমন। হেনরি কিংসিগারের মতে দাঁতাত হলো একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়। তাহলে অবশ্যই এর মূল লক্ষ্য হবে সমস্যা উৎসগুলি সীমিত করা। এছাড়াও 1963 সালে আংশিক পারমাণবিক অস্ত্র প্রতিরোধ চুক্তি বা পার্টিশিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান থিওরি চুক্তি স্বাক্ষরিত হয়। 1948 সালে পারমাণবিক অস্ত্র প্রতিরোধ চুক্তি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই সময় চীন এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, ঠান্ডা লড়াই হয়। সেই সময় চীনকে ঢুকে পড়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনকে 1971 সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ দিয়ে দেয়। এখানেই শেষ হয় চতুর্থ পর্যায়ে। পঞ্চম পর্যায়ে কি না, ঠান্ডা যুদ্ধের উত্তেজনার প্রশমন অর্থাৎ দাঁতাত পর্যায়ের পর আবারও আফগানিস্তানকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হয়। রাশিয়া আফগানিস্তানের উপর আক্রমণ করে এবং এই যুদ্ধে রাশিয়া পরাজয় হয় এবং রাশিয়ার অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। 1985 সালে মিখাইল গোর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হওয়ার পর ঠান্ডা যুদ্ধ কিছুটা ভাটা পড়ে এবং গোর্বাচেভ তার দুটি মতাদর্শ পেরেস্ত্রোইকা এবং গ্লাসনোস্ত নীতি দুটির মাধ্যমে সোভিয়েত রাশিয়াকে নেতৃত্ব দিলেও তার এই ধারণা ভুল ছিল। তো এখানে বলে রাখি পেরেস্ত্রোইকা কি। পেরেস্ত্রোইকা হলো রাশিয়ার পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। আর গ্লাসনোস্ত বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়, যেটা কিন্তু গোর্বাচেভ চালু করেছিলেন। এবং 1990 সালে 2রা জুন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ও সোভিয়েত রাষ্ট্রপতি গোর্বাচেভ যৌথ ঘোষণার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। 1991 সালে সোভিয়েত রাশিয়ার পতন ঘটে এবং বিশ্বে নতুন 15টি রাষ্ট্রের উদ্ভব হয়। এখানেই ঠান্ডা যুদ্ধের সমাপ্তি হয়েছে বলে অনেকে মনে করেন, আবারও কেউ কেউ মনে করেন এখানে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি হয়নি, শুধু কিছু পরিমাণে কিছুটা সময়ের জন্য স্থগিত ছিল, যা পরবর্তীকালে চীন এবং আমেরিকার আবারও ঠান্ডা যুদ্ধের উদ্ভব হয়। এই ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ কি? ঠান্ডা যুদ্ধের অবসানের প্রথম কারণ হচ্ছে মার্কিন ও সোভিয়েত শিবিরের মতবিরোধের অবসান। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত যখন তৃতীয় বিশ্ব দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত ঘটল,
তখনই কিন্তু ধীরে ধীরে স্বাধীনপ্রাপ্ত যেসব দেশ ছিল, বেশিরভাগই স্বাধীনপ্রাপ্ত দেশ ছিল, তারা জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করল এবং মার্কিন ও সোভিয়েত শিবির ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল, অর্থাৎ তাদের উপর মাটি চাপা দিয়ে দিল, যেরকম কেউ কোনো কিছু হুঁও নেই আর নাও নেই। 2, সোভিয়েত রাশিয়ার অর্থনৈতিক সংকট। শুধু যে সোভিয়েত রাশিয়ার অর্থনৈতিক সংকট 1991 সালে হয়েছিল তেমন নয়। 1991 সালে অর্থনৈতিক মন্দার ফলে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তীব্রভাবে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যায়। তাদের ক্ষেত্রে আর আন্তর্জাতিক ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে সেরকমভাবে কন্ট্রিবিউট করা হয়ে ওঠেনি। 3, আফগানিস্তান সংকটে সোভিয়েত নীতির ব্যর্থতা। সোভিয়েত রাশিয়া পতনের বা ঠান্ডা যুদ্ধ অবসানের কারণ হিসেবে অনেকে কিন্তু আফগানিস্তান সংকটের কথা তুলে ধরেন, কারণ এখানে সোভিয়েত রাশিয়ার নীতির ব্যর্থতার ফলে সোভিয়েত অর্থনীতির ধস নামে এবং সোভিয়েত দেশগুলি ধীরে ধীরে নিজেদের থেকে দূরে সরে যায়। 4, গর্বাচেপের দুটি ভুল নীতি। গর্বাচেপের দুটি ভুল নীতি হচ্ছে কি প্যারেস্ত্রোইকা আর একটা হচ্ছে গ্লাসনোস্ত, যা সোভিয়েত রাশিয়াকে আর টিকিয়ে রাখতে পারেনি। 5, জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা। এই দুটি জোটের মাধ্যমে একটা তৃতীয় জোট ছিল, যে জোটটার নাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। সেই জোটের নেতাকে ছিল ভারত। এই জোট নিরপেক্ষ আন্দোলন একদিকে যেরকম ধর্মীয় স্বাধীনতার কথা বলতো, অন্যদিকে সেরকম অর্থনৈতিক উন্নতির কথা বলতো। তাই অনেক রাষ্ট্র দুটি পক্ষ ছেড়ে তৃতীয় পক্ষে যোগদান করতে শুরু করে। 6, চীন সোভিয়েতের মতে মতবিরোধ। বিশ্বের দুটি বৃহত্তম রাষ্ট্র চীন এবং সোভিয়েত রাশিয়া নিজেদের মধ্যে মতবিরোধ করায় চীনের সঙ্গে আমেরিকা দাঁড়ায় এবং সোভিয়েত রাশিয়া একা হয়ে পড়ে। এই কারণে ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে বলে অনেকে মনে করে। এবং 90-এর দশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোভিয়েত রাশিয়ার মতো একটি বিশাল দেশের অবসানের মাধ্যমে ঠান্ডা যুদ্ধের ইতি হয়েছে বলে অনেকে মনে করে। তবে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন ঠান্ডা যুদ্ধের ইতি সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে ঘটেনি, তার কিছুটা সময়ের জন্য স্থগিত ছিল এবং তারপরে উদ্ভব হয় কবে? মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে। তো এটাই ছিল ঠান্ডা যুদ্ধ। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমি এখনো বলিনি। ট্রুম্যান নীতি কি? ট্রুম্যান নীতি হচ্ছে 1947 সালে মার্চ মাসে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে গৃহীত যুদ্ধের ফলে যেসব দেশগুলিতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার যাতে পুনরুজ্জীবন করা যায় তার জন্য প্রায় $400 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য হিসেবে বরাদ্দ করে। তাকে যা রাষ্ট্রপতি ট্রুম্যান ঘোষণা করেন, তাকে ট্রুম্যান নীতি হিসেবে বলা হয়। ন্যাটোর ফুল ফর্ম কি? ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে। ওয়ারাস চুক্তি কবে হয়? 1955 সালে। মার্শাল পরিকল্পনা কি? না, মার্শাল পরিকল্পনা হচ্ছে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য 1947 সালে 18 এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসচিব জর্জ মার্শাল যে পরিকল্পনা ঘোষণা করেন তাই কিন্তু মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। কমিউনিফর্ম কথাটির অর্থ কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। আর কমেকন কথাটি হচ্ছে কাউন্সিল অফ মিউচুয়াল ইকোনমি অ্যাসোসিয়েশন। এচিসন পরিকল্পনা কবে গৃহীত হয়? 1950 সালে। কোথায়? সাধারণ সভায়। সিয়াটো কথাটির অর্থ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1954 সালে। মেডো কথার অর্থ মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। সুয়েজ সংকট কবে? 1956 সালে। মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? গামাল আবদেল নাসের, যিনি জোট নিরপেক্ষ আন্দোলনের একজন বৃহত্তম নেতা ছিলেন। এরপরে আমরা আসবো দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি কাকে? গোদা ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে চলে আসা ইউরোপের ক্ষমতার ভারসাম্যের বিনষ্ট হয়, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়। সেই দুই জায়গায় উঠে আসে, সেই দুটি দেশের জায়গায় উঠে আসে কে? একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট গঠিত হয় এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয় সমাজতান্ত্রিক জোট। প্রথম বিশ্বযুদ্ধের পরে
সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক জোট এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী জোট। প্রথমে ইউরোপে এবং পরবর্তীকালে বিশ্বজুড়ে যে দুটি রাষ্ট্রের মতাদর্শগত যে সংগ্রাম হয়েছিল, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বা বাইপোলার পলিটিক্স বলে চিহ্নিত করেছেন। এই দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতিরই একটা সুফল হচ্ছে ঠান্ডা লড়াই। কারণ যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানেই সমস্যার সৃষ্টি হয়েছে সেখানেই কিন্তু যমদূতের মতো দুটো দেশ গিয়ে হাজির হয়ে গেছে। সেটা কাশ্মীর সমস্যা হতে পারে, সেটা ভিয়েতনাম সমস্যা হতে পারে, সেটা সুয়েজ সংকট হতে পারে, বার্লিন সংকট হতে পারে। এবং যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে, এই পতনের পর ধীরে ধীরে আর দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি থাকছে না, সে জায়গায় উঠে আসছে এক মেরুকেন্দ্রিক অর্থাৎ ইউনিপোলার। এবং এই এক মেরুকেন্দ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুকে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং এই আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়াকে পরাজয় করার পর যেখানে ইচ্ছা বোম মারছে, যেখানে ইচ্ছা শাসন করছে, যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এটা কিন্তু হিস্ট্রিতে পাওয়া যায়, বিশেষ করে আফগানিস্তানের উপর। সো গাইস, এন্ড অফ দিস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও সম্পর্কে কোনো ডিমান্ড অভিযোগ যাই থাকুক না কেন কমেন্ট করো, যদি আমার ভয়েসও খারাপ লাগে তাও কমেন্ট করো, যাই ইচ্ছা কমেন্ট করো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।